দেখি সেই ঘরটায় দুর্গাপুজোর সব জিনিসপত্র রাখা আছে, আর একটা সরাই রক্ত রাখা ছিল, যেটা দেখে আমার প্রথম সন্দেহ হয়। আমি ফুলকি দাস আসছি। রুদ্ররূপ সান্যাল, ফুলকি, আমি তোমার স্টেটমেন্টটা রেকর্ড করলাম। তুমি এই মুহূর্তে রাজমহল ছেড়ে কোথাও যেও না। তোমার স্টেটমেন্টের উপর ভিত্তি করে আমি যত তাড়াতাড়ি সম্ভব রিপোর্ট তৈরি করে হেডকোয়ার্টারে জমা করছি। তুমি হঠাৎ কলকাতা থেকে রাজমহলে কেন আসতে গেলে? তুমি আমাকে আসতে বাধ্য করলে ফুলকি। তুমি মাঝে মধ্যেই ভুলে যাও যে আমি তোমাকে দায়িত্ব নিয়ে ক্রীড়ামন্ত্রীর পদটা দিয়েছি। তুমি একটা দায়িত্বপূর্ণ পদে আছো ফুলকি। তুমি আইনকে হাতে নিয়ে কি করে এই কাজটা করলে? তোমার এই কাজের জন্য শুধুমাত্র মিডিয়া চর্চা করছে তা নয়, আমাদের বিরোধী দল জেজিএস তারাও হই হট্টগোল শুরু করে দিয়েছে। রুদ্ররূপ সান্যাল যখন ওই দলের সাহায্যে অভিরূপ সামন্ত সেজে অনেক কিছু করছিল, তখন তোরা হই হট্টগোল করেনি? অভিরূপ সামন্ত যখন ধরা পড়লো তখন তোরা সব সম্পর্ক অস্বীকার করে দিল, আর এখন হই হট্টগোল শুরু করে দিল কেন সুনন্দাদি? ফুলকি, আমি সবটা বুঝতে পারছি, কিন্তু আইনকে হাতে নেওয়াটা ঠিক হয়নি। ওখানে প্রচুর আই উইটনেস আছে যারা দেখেছে তুমি ত্রিশূল হাতে রুদ্ররূপকে মেরেছ। দেখো, রুদ্ররূপ যা করেছে, যে পাপ করেছে তার শাস্তিও পাবেই, কিন্তু ওকে মারতে গিয়ে আমার দলের একটা উজ্জ্বল নক্ষত্র কেন খুনির তকমা পাবে বলো তো? আমি এটা কেন মেনে নেব? বিশেষ করে সে যখন একটা দায়িত্বপূর্ণ পদ সামলায় আমাদের মন্ত্রিসভায়। তোমার এই কাজের জন্য আমার মুখটা কোথায় থাকলো ফুলকি? সুনন্দাদি, ওই লোকটা আমার স্যারকে খুন করেছে। তার জন্য তুমি তাকে মারবে, খুন করবে? ওই লোকটা আমাকে আর আমার সন্তান যে এখনো জন্মায়নি তাকে মারতে চেষ্টা করছিল। দেখো ফুলকি, জনগণের জন্য কাজ করাটা অতটাও সহজ ব্যাপার নয়। শুধুমাত্র নিজের টুকু ভাবলে চলে না ফুলকি। বেশ, আমি ইস্তফা দিচ্ছি। অ্যাডভোকেট চ্যাটার্জি, আপনি তো সরকার পক্ষ থেকে উপস্থিত হয়েছেন। ডিফেন্ড্যান্ট ফুলকি দাসের পক্ষে কে দাঁড়িয়েছে? ইওর অনার, ডিফেন্ড্যান্ট ফুলকি দাস নিজের মামলা শুনানি নিজেই করতে চান। তার সহকারী হিসেবে আমি ধানসিঁড়ি রায়চৌধুরী উপস্থিত থাকব। আমি পিটিশন জমা করছি ইওর অনার। পাবলিক প্রসিকিউটর, আপনি মামলা পেশ করুন। থ্যাংক ইউ ইওর অনার। ইওর অনার, এই কেসটা খুব সহজ সরল কেস। অভিযুক্ত ফুলকি দাস এবং ভিকটিম রুদ্ররূপ সান্যাল, এদের যে সম্পর্কের অবনতি, এটা কিন্তু বর্তমানের নয়, বহু আগের। এবং এদের রিলেশন এমনই লড়াইয়ের জায়গায় পৌঁছয় যে এনারা দুজনই বিভিন্ন সময়ে আদালতের দ্বারস্থ হয়েছেন। আস্তে আস্তে এদের দুজনের লড়াই একটা রোমাঞ্চকর জায়গায় পৌঁছায়। ইওর অনার, আমরা সকলেই জানি যে
ভারতবর্ষের আইন অনুযায়ী আসামিরও বাঁচার অধিকার আছে। তাকে বিনা অপরাধে কোনোভাবে হত্যা করার অধিকার কারণ নেই, এটা আমরা সকলেই জানি। কিন্তু এই কাঠগড়ায় যিনি দাঁড়িয়ে আছেন অভিযুক্তা ফুলকি দাস, তিনি কিন্তু সেটাই করেছেন। যদিও আমরা সকলেই জানি যে রুদ্ররূপ সান্যাল একজন ধোয়া তুলসী পাতা নয়, তারও অনেক অপরাধ আছে, কিন্তু সেটা থাকা সত্ত্বেও তাকে যে নিজের হাতে হত্যা করা যাবে সেই অধিকার কিন্তু আইন কখনো কোনো জনসাধারণকে দেয়, যেটা ফুলকি দাস করেছেন। কি করেছেন? প্রত্যেকের সামনে মা দুর্গার হাতের ত্রিশূল নিয়ে রুদ্ররূপ সান্যালকে বধ করেছেন। এবং শুধু তাই নয়, জনসাধারণের সামনে আঙুল তুলে চিৎকার করে প্রত্যেকের সামনে বলেছেন যে উনি অপরাধের সাজা দিচ্ছেন। ধর্মমতন আমরা জানি উনি একজন পাবলিক ফিগার, জনপ্রতিনিধি, ওনার মন্ত্রিত্ব আছে, যদিও এখন আছে বললে হয়তো ভুল হবে, কারণ এই ঘটনার পর উনি পদত্যাগ করেছেন। যদি তাই ধরে নিই, জনপ্রতিনিধি ধরে নিই, তাহলে একজন এই রকম মানুষ কি কখনো নিজের হাতে আইন তুলে নিতে পারে? যদি উনি আইন হাতে তুলে নেন, তাহলে আইনের প্রতি জনসাধারণের বিশ্বাস থাকে কোথায়? তাই আমি ধর্মাবতারের কাছে অনুরোধ করব যে মানব ধর্মের কথা বজায় রেখে কাঠগড়ায় উপস্থিত অভিযুক্তা ফুলকি দাসকে যথোপযুক্ত সাজা দেওয়া হোক।